ক্লাস 12 ফোর্থ সেম। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, কারণ পলিটিক্যাল সায়েন্সের একটা দুর্দান্ত সাজেশন ভিডিও তোমাদের জন্য উপহার স্বরূপ রইল। এবং স্পেশাল থ্যাঙ্কস টু দ্য পলিটিগুরু এডুকেশনাল চ্যানেল, এবং স্যারকে ধন্যবাদ জানাই। স্যার তোমাদের জন্য এত অনবদ্য একটি ভিডিও তৈরি করে দিয়েছেন, তাই তোমরা অবশ্যই স্যারের চ্যানেল ভিজিট করবে, স্যারকে সাপোর্ট করবে। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। পরীক্ষার আগে তোমাদের হাতে যে সময়টা আছে সেই সময়টাকে কাজে লাগাও, প্রশ্নগুলো ভালো করে পড়ো, একটু বেশি করে পড়ে যাও, যাতে করে পরীক্ষার হলে যদি কোশ্চেন যত ঘুরেই আসুক না কেন, এখন সিলেক্টিভ হওয়া যাবে না, তুমি লিখতে পারো। একটু বেশি করে পড়ে যাও, দেখবি তুমি সব লিখতে পারবে। খুব ভালো থেকো, এবং স্যারকে আবারও থ্যাংক ইউ জানাই। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তোমরা। বিশেষ কিন্তু কমেন্ট করতে ভুলো না, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউর ওন চ্যানেল ফ্রেন্ড লার্নিং। চলো। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার একেবারে দোরগোড়ায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। মাত্র 15টা প্রশ্ন রয়েছে। তোমাদের কাজ হবে এগুলো অন্তত একবার করে হলেও দেখে যাওয়া উচিত। বেশিরভাগ কোশ্চেনই তোমাদের দেখা রয়েছে, পড়া রয়েছে। জাস্ট একবার চেক করে নাও এগুলো পড়েছো কিনা। কোনো একটা বা দুটো কোশ্চেন যদি পড়া না থাকে, একবার অন্তত চোখ বুলিয়ে যাও, যাতে পরীক্ষায় যদি আসে তবে সেটা লিখে দিতে পারো। আর এই ভিডিওতে আমরা শুধুমাত্র 15টা প্রশ্ন নিয়ে কথা বলবো না, সেই প্রশ্ন কিভাবে লেখা উচিত কয়েকটা জিনিস বলবো, আর কিছু টিপস যা বলা হয় টিপস দেব। ওকে, তো চলো শুরু করা যাক আর দেখে নেওয়া যাক যে কি রয়েছে আজকের এই প্রশ্নের লিস্টে। ওকে, প্রথমেই আমরা দেখব 6 মার্কের যে কোশ্চেন আসবে। তোমাদের 6টা কোশ্চেন আসবে, যার মধ্যে 3খানা কোশ্চেন লিখতে হবে 6 মার্কের, তাই না? ওর মধ্যে কি কি কোশ্চেন রয়েছে? এখানে রয়েছে 1 নম্বর, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরও দেয়া রয়েছে, তাই না? আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা পুরো এখানে যেই সমস্ত কোশ্চেন দেয়া রয়েছে, সমস্ত কোশ্চেনের নোটস তোমরা পেয়ে যাবে দ্য পলিটি গুরু ইউটিউব চ্যানেলে। তো ইউটিউবে সার্চ করে গিয়ে ওখান থেকে নোটসগুলো ডাউনলোড করে নিতে পারো। যাই হোক, 1 নম্বর কোশ্চেন কি বললাম? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। তো এর উত্তর ওখানে দিয়ে দিয়েছি, ওখানে দেখে নিও। এইবার এই যে অথবা দিয়েছি একটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা করো। এখানে এই কোশ্চেনটা করার সময় আমি বলেছিলাম এবং আবারও বলছি যে বাস্তববাদ এবং আদর্শবাদের যখন তুলনামূলক আলোচনা লিখবে তোমরা, তখন বাস্তববাদে যেই অংশটা লিখেছো বা আদর্শবাদে যেই অংশটা লিখেছো উত্তরে, সেই অংশটা যদি আলাদা আলাদাভাবে আসে, বাস্তববাদ সম্পর্কে জানতে চাই বা আদর্শবাদ সম্পর্কে জানতে চাই, তখন সেই অংশটা লিখে দেবে। বোঝাতে পারলাম? আশা করছি বুঝেছ। নেক্সট একটা নতুন প্রশ্ন, যেটা আমরা আগে দিইনি। সেই নতুন প্রশ্নটা হচ্ছে হ্যান্স মর্গেনথাউয়ের বাস্তববাদী তত্ত্বের 6টি মূল নীতি আলোচনা করো। এটাও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট 3 নম্বর, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এটা আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নেক্সট 4 নম্বর, ভারতের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, 1991 সালের পরে ভারতের ওপর বিশ্বায়নের প্রভাব লেখো, বা এটা সিঙ্গেল আসতে পারে, ভারতের ওপর আর বিশ্বায়নের রাজনৈতিক প্রভাব আসতে পারে, অথবা অর্থনৈতিক প্রভাব, এরকম সিঙ্গেল আসতে পারে। তো এই একটা কোশ্চেন যদি পড়ে রাখো তাহলে সবগুলো হয়ে যাবে। শুধু ভূমিকা উপসংহার 1 রাখবে, আর মাঝখান থেকে জাস্ট সেই অংশটা তুলে দেবে। যদি সাংস্কৃতিক প্রভাব আসে তবে সংস্কৃতির অংশটা তুলে দেবে, যদি রাজনৈতিক প্রভাব আসে তবে রাজনৈতিক অংশটা তুলে দেবে। এবং এই কোশ্চেনটা থেকে আরও একটা কোশ্চেন লেখা যায়, যখন তুমি রাজনৈতিক প্রভাব লিখবে বা রাজনৈতিক প্রভাবটা পড়ছো, যদি সেই সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করছে, এরকম একটা কোশ্চেন আছে না, বিশ্বায়ন সার্বভৌমিকতার উপরে প্রভাব ফেলছে, সেই রাজনৈতিক প্রভাবটাও যদি ওই কোশ্চেনে লিখে দাও তাহলেও হয়ে যাবে। ওকে, নেক্সট 5 নম্বর, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এরই সঙ্গে তার জরুরি অবস্থা। এই যে জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়টা আমরা কার্যাবলীর মধ্যে অলরেডি পড়ে নিচ্ছি। ওকে, যাই হোক, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 6 নম্বর, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। এটা ব্যাকআপ কোশ্চেন হিসেবে রেখে দেওয়া উচিত, এটাও ভালো কোশ্চেন। এখন বলে রাখি, এই যে 6 মার্কের যে কোশ্চেন তোমরা লিখবে, ভূমিকা দেবে এবং শেষে উপসংহার দেবে, এবং মাঝখানে মাত্র 6টি পয়েন্ট দেবে। এর থেকে বেশি দেওয়ার দরকার পড়বে বলে আমার মনে হয় না। ওকে, নেক্সট আমরা 4 নম্বরে আসবো। এখানেও 6টি প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এটা তোমাদের প্রশ্নে সেকশন বিতে থাকবে। ওকে, তো 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি
সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে 368 নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 8, আঞ্চলিক সংগঠন হিসেবে সার্কের ব্যর্থতা বা সীমাবদ্ধতার কারণগুলি লেখো। দেখো, এই যে কোশ্চেনটা থেকে যদি এমন হয় যে সার্কের যে সম্মেলনগুলো রয়েছে সেগুলো আজ কেন নিষ্ক্রিয়, এখন সার্ক আর কাজ কেন করছে না, এই টাইপের যদি কোশ্চেন আসে, এই ব্যর্থতা আমরা লিখে দেব। যদি কোশ্চেন বলে যে প্রতিবন্ধকতা লেখো, তবেও এর উত্তরটাই লিখে দেব। আবার যদি বলে এশিয়ানের মতো সার্ক কেন সফল হতে পারছে না, সেই ক্ষেত্রেও এর উত্তরটাই লিখে দেব, শুধু লিখে দেব এশিয়ান এই দিক থেকে উন্নত। একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো সার্কের ব্যর্থতার মধ্যে ভারত পাকিস্তানের একটা লড়াই রয়েছে, অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নিজেদের মধ্যে মনোমালিন্য রয়েছে, কিন্তু এশিয়ান এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সেই মনোমালিন্য তারা কাটিয়ে উঠেছে, যেটা সার্কের সদস্যরা পারছে না। ওকে, তো এর যে ব্যর্থতা আমরা লিখব, সঙ্গে ওর একটু নাম করে দেবো, তাহলেই এর অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ দেখো, এই একটা কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন হয়ে যাচ্ছে, তাই না? নেক্সট 9 নম্বর, দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সার্কের ভূমিকা বা সাফল্য আলোচনা করো। ওই যে সার্ক কেন সফল, বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপরে কী প্রভাব ফেলছে সার্ক, সেই ক্ষেত্রে এর অ্যান্সারটা লিখে দিলেই হয়ে যাবে। ওকে, নেক্সট 10 নম্বর, 73তম সংবিধান সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মধ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চলে আসছে, ওই পঞ্চায়েতের গঠন কার্যাবলী বা ওর সম্পর্কে কিছু আলোচনা এর মধ্যে আমরা দিয়ে দিতে পারি, অর্থাৎ এর বৈশিষ্ট্যের মধ্যে। ওকে, নেক্সট 11 দাগ, ইউরোপীয় ইউনিয়ন উদ্ভবের প্রেক্ষাপট বা পটভূমি আলোচনা করো। এটাও বেশ গুরুত্বপূর্ণ। 12 দাগ, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্যগুলি বর্ণনা করো। নেক্সট 13, পরিবেশ রক্ষায় চিপকো আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। দেখো, আমরা চিপকো তো দিয়েছি, চিপকো আসার চান্স এবার অনেকটা বেশি। বাই চান্স যদি নর্মাদা চলে আসে, তবে আমরা একটু এদিক ওদিক করে এই উত্তরটাই লিখে দিতে পারি, শুধু চিপকোর জায়গায় নর্মদার উল্লেখ করব। তারপরে বাকি বিষয়গুলো যেরকম আমরা বৈশিষ্ট্যের মধ্যে বা গুরুত্বের মধ্যে একই উত্তর যেহেতু হবে, বৈশিষ্ট্য একটা দিলাম যে অহিংস আন্দোলন বা অহিংসার পথে আন্দোলন, মানে চিপকো আন্দোলনও অহিংসার পথে হয়েছিল, নর্মদা আন্দোলনও অহিংসার পথে হয়েছিল। তো একই পয়েন্ট আমরা দিচ্ছি, একই উত্তরও দিয়ে দিচ্ছি, তাই না? শুধু একটু নিজের মাথা খাটিয়ে অ্যান্সারটা লিখতে হবে। ওকে, নেক্সট 14 দাগ, আসিয়ান এর কার্যাবলী বা উদ্দেশ্য লেখো। তো এক্ষেত্রেও আমরা যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে আমাদের, যদি বলে আসিয়ান কেন একটি সফল সংস্থা, তবে সার্কের ব্যর্থতা যেটা রয়েছে তার ঠিক উল্টো আমরা লিখে দিতে পারি, একটু বানিয়ে। পুরো যদি আমরা তথ্য নাও জানি, কোশ্চেন আমরা ছেড়ে আসবো না। কোশ্চেন যেহেতু অ্যাটেন্ড করবো, তো একটু বুদ্ধি খাটিয়ে যদি লিখি, উত্তর একেবারে ভুল হবে না। ওকে, নেক্সট অন্তত 5-এ 5 না, সরি 4-এ 4 না দিলেও 2 তো দেবে যদি কোনো রকম লিখে আসো, ছেড়ে এসো না। ওকে, নেক্সট 15 দা, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। তো এটাও আমরা ব্যাকআপ হিসেবে রাখলাম। তো এই ছিল 15টা কোশ্চেন। এবার তোমাদেরকে বলি যে এই 4 মার্কসের জন্য তোমরা কি করবে। দুটো পার্টে থাকছে এটা, সেটা হচ্ছে 1 নম্বর ভূমিকা এবং উপসংহার তোমাকে দিতেই হবে, আর মাঝখানে 4টি পয়েন্ট দেবে, এই দুটো বিষয় ফলো করবে। ওকে, আর একটা জিনিস, কিছু গুরুত্বপূর্ণ টার্ম থাকতে পারে, সেগুলোর নিচে দাগ দিয়ে দিলে, কোনো সাল দিয়েছো, কোনো ধারা দিয়েছো, তার নিচে দাগ দিয়ে দিলে, আর বেশি কাটাকুটি করবে না। তারপরে সেই নীলকালি, কালো কালির যে ইউজ, ওগুলো আলাদাভাবে তোমাদের বলার দরকারই নেই। মার্জিন টানার বিষয় বলার দরকারই নেই, অলরেডি তোমরা জানো। আরেকটা জিনিস, প্রতিটা অ্যান্সার লেখার পরে একটু গ্যাপ রাখবে। ওকে, এবার একটু সতর্কবাণী দিয়ে দিই। অনেকে বলতে পারো, দাদা এর বাইরে কিছু আসবে না তো, আমরা তো খুব খুশি। এতদিন অনেক বেশি কোশ্চেন পড়তে হয়েছে। আমি একটা ফুল সাজেশন দিয়েছিলাম, ফাইনাল সাজেশন নামে, ঠিক আছে? একটা, ওটা তো সাজেশন আর বলা যায় না, ওটা ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা লিস্ট, অনেক বড় ছিল ওটা। ওখানে আমি 100% কমন বলিনি, তো এখানে কি করে বলি, তাই না? জাস্ট এগুলো এমন কোশ্চেন, যদি ভালো কোশ্চেন করে বোর্ড, তবে এর মধ্যে থেকে তোমরা পেয়ে যেতে পারো। আর যাদের একেবারে পড়া হয়নি, তারা অন্তত এই প্রশ্নগুলো পড়ে যাও, তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে আসলেও দেখবে এই কোশ্চেনগুলো এমন কোশ্চেন, এখান থেকেই উত্তর লিখে দেওয়া যাবে। আশা করছি খুব ভালো পরীক্ষা হবে তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। তো 100% কমন দেওয়ার বিষয়টা উচিত নয়, তোমরা জানো, সবাইকে আমি অনেকবার বলেছি জিনিসটা।
যাই হোক, এবার খাতায় আরেকটা বিষয় যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা। টাইম ম্যানেজ কিভাবে করবে? তোমাদের ঘড়ি নিয়ে তো যেতে দিচ্ছেই, ডিজিটাল নয় নিশ্চয়ই। তোমরা যে ঘড়ি নিয়ে যাচ্ছ, সেই ঘড়ি দেখে, দেখে পরীক্ষা দিতে হবে। দেওয়া উচিত। আমরা জানি ৩ ধরনের কোয়েশ্চেন আসছে। একটা হচ্ছে 2 মার্কসের, 4 মার্কসের এবং 6 মার্কের। ওকে? ২ মার্কের ৫ টা প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ ১০ মার্কের। আমি বলব এই ১০ মার্কের কোয়েশ্চেন লিখতে তোমরা সময় নাও মাত্র ২০ মিনিট। অর্থাৎ ৪ ৫ ২০। প্রতি প্রশ্নের জন্য ৪ মিনিট করে। তারপরে আসছে 4 মার্কসের কোয়েশ্চেন, যেখানেও আমাদের ৩ টে লিখতে হবে। এটার জন্য তুমি সময় দাও ৩০ মিনিট। প্রতি প্রশ্নের জন্য ১০ মিনিট করে। আর ওই যে 6 মার্কের যে কোয়েশ্চেন রয়েছে, ওগুলোর জন্য একটু বেশি সময় নাও। ওগুলোতে তুমি ১ ঘন্টা সময় লাগাও। প্রতিটা প্রশ্ন ২০ মিনিট করে। ৩ টে প্রশ্ন ৬০ মিনিট। তাহলে কত হলো? ৬০ মিনিট, ৩০ মিনিট আর ২০ মিনিট। এখনও ১০ মিনিট পড়ে রয়েছে। এই ১০ মিনিট তোমরা একটু খাতাটা চেক করে নাও। ওকে? টাইম ম্যানেজটা এইভাবে করতে পারো তোমরা। আর আমি আবারও বলছি, 4 মার্কসের জন্য তোমরা ৪ টে পয়েন্ট দাও, 6 মার্কের জন্য ৬ টা পয়েন্ট দাও। সঙ্গে ভূমিকা উপসংহার থাকবে। ওকে? তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে কটা পেজ আমার লিখতে হবে? দেখো, রাষ্ট্রবিজ্ঞানে বেশি লিখতে হয় না। কম লিখে যদি ঠিকঠাক লেখো, একটু ভালো লেখো, তাহলে অনেক ভালো নাম্বার পাওয়া যায়। তো ১ পেজের মধ্যেও তুমি শেষ করতে পারো 6 মার্কের কোয়েশ্চেন। কিন্তু ৬ টা পয়েন্টে দাও, আর প্রতিটা পয়েন্টের মধ্যে যে ব্যাখ্যা দিচ্ছ ওটা ২ লাইনের মধ্যে বা ২-২.৫ লাইন লিখতে পারো। ওকে? বেশি লেখার দরকার নেই। কম লিখে ভালো নাম্বার পাওয়া যায় রাষ্ট্রবিজ্ঞানে। তোমার ১.৫ পেজ বা ২ পেজ, ৪ পেজ এমন লেখার দরকার নেই। ওকে? তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এগুলোর সমস্ত নোটস তোমরা আমার চ্যানেলে দ্য পলিটি গুরু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ওখানে গিয়ে দেখে নিতে পারো। আর শেষ করার আগে বলে রাখি, এখনও যারা ফ্রেন্ডলি লার্নিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই